গণতান্ত্রিক সরকারের সময় ডাকসু ইলেকশন হয়নি। তার মানে তখনই কি আসলে এটা বোঝা গেছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের যে জনপ্রিয়তা ছিল সেখানে ভাটা পড়েছে? আমি যখন শিক্ষার্থী, আমি ছাত্র, আমার অধিকার নিয়ে কথা বলা হবে, লেখা হবে। আমরা যে ৫-৬ বছর ক্যাম্পাসে ছিলাম, আমরা দেখি নাই। যারাই ক্ষমতায় থাকতো বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার জন্য, আমরা অন্য কোনো সংগঠন দেখি নাই। সে সময় আমরা শুনতাম যে অস্ত্রের রাজনীতি প্রকাশ্য ছিল। ছাত্রলীগের ওরকম একটা ব্যাপার আছে কিনা যে তারা না থেকেও আছে? কোন দিকে শেষ পর্যন্ত বাতাসটা যাবে? ২৪-এর অভ্যুত্থানের পর বাংলাদেশে এই প্রথম বোধহয় এতটা একটু উৎসব মুখর হলেও বোঝা যাচ্ছে যে নির্বাচন যে বাংলাদেশের উৎসব, সেটা বাংলাদেশের মানুষ অনেকটা ভুলতে বসেছে। সেখানে ডাকসুর নির্বাচনটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। স্টার পডকাস্টে আমরা আলোচনা করছি। আমাদের সাথে আছেন স্টার নিউজের হেড অফ নিউজ জনাব ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি ফারাবি হাফিজ। আমরা আজকে ডাকসুর ইলেকশন কীরকম হচ্ছে এবং পরিবেশটা আসলে কীরকম, এবং এটি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ। অনেকেই বলে থাকেন যে এটা আসলে দ্বিতীয় সংসদ। অনেকেই মনে করেন যে ছোট পরিসরে হলেও বাংলাদেশের অনেক রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিমের কথা বলতে পারেন, তারপরে আমানুল্লাহ আমানদের কথা বলতে পারেন, মান্না ভাইদের কথা বলতে তারা ডাকসু থেকে উঠে এসেছেন। সো এই ডাকসুটা ছাত্র রাজনীতিতে এখন পর্যন্ত এই গণঅভ্যুত্থানের পর প্রথম বৃহৎ কোনো নির্বাচনী আয়োজন। যদিও সেটা নির্বাচন কমিশনের না, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ডাকসুর সাথে একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় তারাও এই নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। কি মনে হচ্ছে বাংলাদেশের একটা উৎসব পত্রিকার পাতায় প্রতিদিন হেডলাইন হচ্ছে? না, নির্বাচন গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কারণ এই নির্বাচনের মাধ্যমে আসলে একটা নির্বাচনী আমেজ সেটা যেমন পাওয়া যাবে, একই সাথে এটা আসলে ডাকসু সবসময় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে রাজনীতির ক্ষেত্রে এটা খুব একটা বড় ভূমিকা রাখে। এটা বাংলাদেশে দেখা গেছে সবসময়। দ্বিতীয় পার্লামেন্ট এটাকে বলা যাবে কিনা সেটা একটা হয়তো তর্ক সাপেক্ষ একটা ব্যাপার, কিন্তু এখানে যে আসলে একটা রাজনীতির চর্চা হয়, গণতান্ত্রিক রাজনীতির চর্চা, হয়তো সে কারণেই এটাকে দ্বিতীয় পার্লামেন্ট অনেকে বলে থাকেন। যেমন পার্লামেন্টে অনেক রকমের তর্ক বিতর্ক হয় এবং তার মাধ্যমে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডাকসুতে ব্যাপারটা তাই, ছোট পরিসরে, কিন্তু সেখানে এক ধরনের একটা গণতান্ত্রিক একটা একটা আবহ সবসময় থাকে এখানে। ডাকসুর নির্বাচনটা অনেক দিন পরে হচ্ছে। ইনফ্যাক্ট 2018-19 সালে বোধহয় এটা সর্বশেষ হয়েছিল। ইনফ্যাক্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আসলে খুব বেশি হয়নি নির্বাচন। ডাকসু নির্বাচন প্রতি বছর হওয়ার কথা, কিন্তু এটা নিয়ে বোধহয় এবারে ৮ম বারের মতো নির্বাচন হচ্ছে ডাকসুতে। তার মানে দীর্ঘ সময় আসলে কোনো নির্বাচন হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। এবং সবচাইতে বড় গ্যাপটা মনে হয় আমরা দেখেছি। আমরা বলতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়েছি তখন মানে আমরা শুধু শুনেছি। আমরা আন্দোলনও করেছি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিন্তু কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি। ১৯৯০-এ যখন আমরা একেবারেই ছোট বয়সে, তখন আমরা এই ডাকসুর কথা সেই সময় আমরা, কারণ আমি একেবারেই ছোট, সো তারপরে আমরা এটা মানে ভাবি নাই যে আবার হবে। সো ডাকসু নির্বাচন ৯০-এ হলো, তার আগের বছর হয়েছিল। ইনফ্যাক্ট এরশাদের যখন ক্ষমতায় ছিলেন জেনারেল এরশাদ, তখন দুবার হলো, 89 এবং 90-তে। আর এরপরে আর মাত্র একবারই হলো, দীর্ঘদিন পরে। ইনফ্যাক্ট ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে যখন বাংলাদেশে গণতন্ত্র এলো ৯০-এর 91-এর নির্বাচনের পরে, এরশাদের পতনের পরে, গণতান্ত্রিক সরকারের সময় মানে আসলে ডাকসু ইলেকশন হয়নি, মাত্র একবার। এবং এইটা একটা আশ্চর্যের বিষয় না? এটা একটা আশ্চর্যের বিষয় যে আসলে গণতান্ত্রিক সরকারের সময়ে ডাকসু ইলেকশন হয় না। এবং এটার একটা কারণ হয়তো আছে, সেটা হলো যে ডাকসু এমন একটা মানে ব্যাপার যেখানে আসলে মূলত বিরোধী বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, যদি আমি বলি, মানে অ্যান্টি এস্টাবলিশমেন্টের সবসময় একটা প্রাধান্য সেখানে দেখা গেছে। এবং সেটা মানে ডাকসু ইলেকশনের প্রথম থেকেই বলা যায় সেটা আসলে হয়েছে। পাকিস্তান আমলের কথা যদি আপনি চিন্তা করেন, ডাকসু ছিল তখন মূলত পাকিস্তান বিরোধী যে রাজনীতি যদি আপনি বলেন, বা তখন যে স্বাধিকারের যে রাজনীতি, তার একটা অন্যতম কেন্দ্রবিন্দু ছিল আসলে ডাকসু, এবং সেখান থেকেই মূল দাবিগুলো আসতো।
আপনার খেয়াল আছে কিনা বা মানে আমরা সবাই এটা ইতিহাসে পড়েছি যে ১৯৭১ সালে প্রথম স্বাধীনতার পতাকা মানে এটা ডাকসু ২রা তখন এটা মার্চ। তুলেছিল। রাইট, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা রাইট। এটা তুলেছিল। সেই থেকে মানে আন্দোলন যদি আপনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন বলেন বা যেকোনো ধরনের মানে স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা না যে সেই থেকে কেন? তারও আগে থেকে। আপনি তারও আগে থেকে ৫২ র ভাষা আন্দোলন বলেন, ৫২ ভাষা আন্দোলন ৬২ এর শিক্ষা আন্দোলন, সবগুলোই তারপরে আসলে ডাকসু ৬৯, এবং ঢাকা ৭১। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আমি যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের কথাও বলি, সেখানেও আসলে একটা বড় রোল কিন্তু আসলে এটা ছিল। আম আমরা যেমন এরশাদের কথা বলছিলাম, আপনি ৯০ এর নির্বাচনের কথা বলছিলেন, ডাকসু নির্বাচন। ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল যে আমাদের তখন হয়তো একটা ধারণা ছিল যে বাংলাদেশে তখন হয়তো ছাত্ররা এটা বলা হচ্ছিল যে তারা একটু গণতান্ত্রিক আন্দোলন পছন্দ করে এবং ধারণা ছিল যে হয়তো সেই নির্বাচনে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থিত যারা আছে তারাই হয়তো সেই নির্বাচনে জিতবে। কিন্তু ৯০ এর ডাকসু নির্বাচন ইন্টারেস্টিং ব্যাপার ছিল, জিতেছিল ছাত্রদল মানে বিএনপির সমর্থিত যে ছাত্র সংগঠন। তার আগেরটা ছিল ছাত্র সংগ্রাম আমানুল্লাহ পরিষদ। আমানরা, জি, না, তার আগেরটা জি। 89 এরটা সেটা ছিল ছাত্র সংগ্রাম পরিষদ, যেটা মূলত তখনকার ছাত্রলীগ মানে আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের মূল সংগঠন ছিল সেটা বলা যায়। কিন্তু ৯০ সালে এসে কিন্তু আসলে ধারণাটা চেঞ্জ হয়ে গেল যে ওই সময়ের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল, সেই গণতান্ত্রিক আন্দোলনের মূল শক্তি কারা? মূল শক্তি পরে দেখা গেল যে ছাত্রদের কাছ থেকে আসলে এটা একটা টের পাওয়া যায়। ওই সময় ছাত্রদল কিন্তু নির্বাচনে জিতল। তার মানে হলো যে আসলে মানুষের মধ্যে কিন্তু ওরকম একটা ধারণা তৈরি তখন হয়েছে যে আসলে এরশাদ বিরোধী যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনের একটা অন্যতম বা হয়তো গুরুত্বপূর্ণ শক্তিটা ছিল আসলে বিএনপি, হ্যাঁ? এবং সেইটার একটা রিফ্লেকশন কিন্তু আমরা 91 এর নির্বাচনে দেখি। 91 এর যে নির্বাচনটা ছিল এরশাদ পতনের পরে, সেখানে কিন্তু একটা ধারণা ছিল যে আওয়ামী লীগ নির্বাচনে জিতবে। আচ্ছা। এবং মোটামুটি প্রায় সবারই ছিল। আমরা এমন কথাও শুনেছি যে আওয়ামী লীগ তার ক্যাবিনেট কেমন হবে, কে কোন দপ্তর পাবে, এই রকমের বিষয় নিয়েও সেখানে আলোচনায় সবকিছু ছিল। সবাইকে আশ্চর্য করে দিয়ে কিন্তু আসলে সেই নির্বাচনে জিতল বিএনপি। এখন সেটা কিন্তু যদি আপনি এখন একটু তাকিয়ে দেখেন আপনার মনে হবে যে আসলে কি ডাকসু ইলেকশনেই তার মানে তার একটা মানে কি বলা যেতে পারে একটা আ আগেই একটা ধারণা ওখানে আসলে ছিল কিনা যে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যা ভাবছে সেটাই তো আসলে ডাকসুতে এটার একটা প্রতিফলন হলো। 90 তে এসে 91 এর ইলেকশনে এসে বিএনপি তখন জাতীয় নির্বাচনে তারা জিতে গেল। সেই কারণেই আসলে ডাকসুটা আসলে এত গুরুত্বপূর্ণ। আপনি একটা ধারণা করতে পারেন যে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে, কি ধরনের আসলে বিশেষ করে ইয়াং যে জেনারেশন আছে তারা কি ধরনের চিন্তাভাবনা করছে। এবারে হয়তো সেইরকমভাবেই আমাদের আসলে এটা দেখতে হবে যে না, আমরা সবশেষ ডাকসুতে ভিপি হিসেবে নুরুল হক নূরকে দেখলাম। তিনিও আওয়ামী লীগের যখন ভরা জোয়ার সারা বাংলাদেশে তখন মানে টইটুম্বুর অবস্থা, সেইখানে একটা অখ্যাত মানুষকে সামনে এনে সামনে এসে তিনি যেভাবে জিতে গেলেন, এইটা আসলে এইটাই মানে এই কারণেই ভয় পায় সরকার অনেকটা। এবং ওই এক্সাক্টলি এবং নির্বাচনে ওই যে বললাম যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা ব্যাপার আছে রাইট, এবং ওইটাই ওই যে আপনি ভয়ের ব্যাপারটা বললেন সেটাই হলো যে ডাকসু যারা নিয়ন্ত্রণ করে মানে ডাকসুর ব্যাপারটা হয় কি ডাকসুর নেতারা কি বলছেন এটা পুরো জাতি কিন্তু আসলে এটা দেখে, এটা শোনে, হ্যাঁ? এবং তারা একটা দিক নির্দেশনা পাওয়ার চেষ্টা করে। তো সেখানে ধরেন যদি যে রাজনীতি যখন যেটা চলে, যদি সেখানে ডাকসুর নেতারা একটা ভিন্ন মত দেয়, ভিন্ন কথা বলে, স্বাভাবিকভাবেই তার একটা প্রতিফলন থাকে এবং আপনি নুরুল হক নূরের কথাটা বললেন, তার ওরকম ব্যাপক কোনো পরিচিতি ছিল না। ছাত্রলীগের একেবারে তারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সমস্ত বিশ্ববিদ্যালয় মূলত ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নূরের মতো একজন জিতে যাওয়া, তার মানে তখনই কি আসলে এটা বোঝা গেছিল যে আসলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের যে জনপ্রিয়তা ছিল সেখানে ভাটা পড়েছে? আপনার কি মনে হয়? আপনি তো তখন দেখেছেন, খুব কাছ থেকেই দেখেছেন না, এই খুব সমস্ত কাছ ঘটনা। থেকে দেখেছি এবং আমরা যেটা শুনেছি, আমি ওই সময় স্পটে উপস্থিত ছিলাম না। নুরুল হক নূরের যখন ডিক্লারেশন হয়, তখন আমরা জানছিলাম যে সেটা ভালো ব্যবধানে
সেই ভোটে তিনি যখন এটা পেয়ে গেছেন, প্রফেসর আক্তার তখন ছিলেন দায়িত্বে বিশ্ববিদ্যালয়ে, আখতারুজ্জামান ভিসি। আখতারুজ্জামান ভিসি। তো সেই সময় তারা এটা ব্যাপকভাবে প্রেসারে পড়ে যায় যে এটা তো আমার ডিক্লেয়ার করতে হবে, নূর জিতে গেছে। তখন তাকে ছাত্রলীগের যারা ছিল সবাই, এটা মধ্যরাত পর্যন্ত সেই নেগোসিয়েশন এবং একরকমের সে প্রেসারে পড়ে সে মিডিয়ার সামনে ঘোষণা না দিয়ে পারে নাই। ব্যাপারটা ছিল এই রকম। তো ওই জায়গা থেকে মনে হয়েছে যে হ্যাঁ, শিক্ষার্থীরা এখন এই যে 24-এর আন্দোলন, দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে সময় হলে ছিলাম, আমরা পরিষ্কারভাবে এই যে হল কেন্দ্রিক যে রাজনীতি, খুব নোংরা এক ধরনের রাজনীতি, যেটা আসলে ছাত্র রাজনীতি বলতে যা বোঝায় আমরা যেটা, সেটা আমরা সাধারণ ছাত্র হিসেবে, শিক্ষার্থী হিসেবে হলে আমাদের অধিকার আমরা ওইভাবে পাইতাম না। কিন্তু আমাদেরকে নিয়ে, মানে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে, তাদের অধিকার নিয়ে কথা বলার মানুষও আমরা পেতাম না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দেয়ালগুলো কথা বলে, এখন আপনি 24-এর পরবর্তী 5ই আগস্টের পরবর্তী বিষয়গুলো দেখবেন ওই দেয়ালগুলো দখল হয়ে গেছে বলতে হ্যাঁ, যারা এখনকার সময়ে সোচ্চার তাদের বিষয়ে, এবং সব দল মতের আছে কিন্তু ওখানে এখন এখন আছে কিন্তু 5ই আগস্টের মানে আগে ছিল না একচ্ছত্রভাবে, তখন কিন্তু একদলীয় একটা ব্যাপার তখন ছিল। তখন আমরা ছাত্র রাজনীতি বলতে বুঝি যে আমার অধিকার নিয়ে, আমি যখন শিক্ষার্থী, আমি ছাত্র, আমার অধিকার নিয়ে কথা বলা হবে, লেখা হবে যে শিক্ষার্থীদের ফি কমাও, খাবারের দাম কমাও, খাবারের মান বাড়াও, আমাদের বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করো, আমাদের স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করো। এইটা নিয়ে আমরা যে 5-6 বছর ক্যাম্পাসে ছিলাম, আমরা দেখি নাই কিছু বামপন্থী যারা রাজনীতি, ছাত্র ইউনিয়ন, তারপরে অন্যান্য বাম দলগুলো, তারা কিছুটা ওখানে লিখত, কিন্তু সেটাও ব্যাপক হারে। এরপরও বাম দলগুলো আবার পরিচিতিও পায় নাই। মানে এইটার কারণ আপনার কাছে কি বলে মনে হয়? বাম দলগুলো তো ধীরে ধীরে তাদের অনেক মিছিলের দুর্বল যে হয়ে যাচ্ছে। আয়তন সেটা কমে আসছে। সেটা কমে আসছে। বাংলাদেশে একটা সময় কিন্তু ধরেন স্বাধীন হওয়ার পরেও মানে বামদের একটা বড় রকমের একটা প্রভাব ছিল। প্রথম যে ডাকসু ইলেকশনটা স্বাধীনতার পরে হলো, আপনি একটু আগে নাম বলেছিলেন, মুজাহিদুল ইসলাম সেলিম তখন ভিপি হলেন। ছাত্র ইউনিয়ন বাম একটা সংগঠন থেকে তারা উনি ভিপি হলেন। কিন্তু তারপরে মানে একটা সময় পর্যন্ত বামদের একটা হয়তো একটা প্রভাব ছিল ছাত্রদের মধ্যে, কিন্তু এটা আসলে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এর একটা কারণ হতে পারে যে ধরনের রাজনীতি আসলে করার কথা ছিল শিক্ষার্থীদের নিয়ে, সেটা হয়তো তখন আসলে তারা আর করতে পারেনি। একই সাথে আরেকটা ব্যাপার হলো যে ছাত্রদের মধ্যেও মানে হয়তো একটা গুণগত পরিবর্তন হঠাৎ করে হয়ে গেছিল তখন। এটা একটা এরকম ছিল যেটা মনে করা হয় যে ছাত্ররাও তখন চিন্তা করতো যে জাতীয় রাজনীতি থেকে যদি কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়। এবং একই সাথে আরেকটা ব্যাপার হলো, সেটা হলো যারাই ক্ষমতায় থাকতো তারা চেষ্টা করতো যে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার জন্যে। যে কারণে আসলে ডাকসু নির্বাচনটা হতো না, কারণ সেখানে ছাত্রদের একটা চিন্তাভাবনার প্রতিফলন হতো, তাদের ভাবনার প্রতিফলন হতো। ওইটা বন্ধ করার জন্য নির্বাচনটা হতো না। তার ফলে যেটা হলো যে ডাকসু ইলেকশনটা না দিয়ে আসলে যারা ক্ষমতাসীন যারা ছিল তারাই আসলে ক্যাম্পাসটা নিয়ন্ত্রণ করত। ওই ক্যাম্পাসটা নিয়ন্ত্রণ করার ফলেই যেটা হয়েছে, যেমন আমরা দেখেছি যে এই 5ই অগাস্টের আগে আপনি যদি দেখেন তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র, প্রতিটা হলে সবাই শুধু ছাত্রলীগ করত এবং ওখান থেকে সুবিধা পাওয়ার চেষ্টা করতো। এটা আমরা অন্য কোনো সংগঠনে দেখি না। এখন ছাত্রদল নিয়ে আলোচনা হয়, ছাত্রদল দেখাই যেত না, শিবির তো আসলে প্রকাশ্য ছিল না। তো ওই যে সুযোগ সুবিধা নেওয়ার যে একটা ব্যাপার, ক্ষমতাসীন দলের সাথে থেকে মানে নেয়ার যে চেষ্টাটা করা, হয়তো সেটা ছাত্রদের মধ্যেও এটা ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছিল। এবং আমরা এটা শুনেছি বা এই অভিযোগ কিন্তু খুব প্রকট, সেটা হলো যে ছাত্রদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে কিনে নেয়ার যে একটা ব্যাপার ছিল, যে তাদেরকে তাদের দলভুক্ত করা, সেটাও ছিল ব্যাপকভাবে, সেরকম অভিযোগ কিন্তু এটা আছে। এখন এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে বাম সংগঠনগুলোর সেই যে আধিপত্য বলেন বা তাদের প্রভাব বলেন, সেগুলো আসলে পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছিল। মূলত যেটা হয় আমার কাছে যেটা মনে হয় ফারাবি, সেটা হলো যে যদি আপনি একটা গণতান্ত্রিক চর্চা না থাকে, তাহলে পরে আসলে মানে কেউ আসলে খুব ভালো একটা রাজনীতি করতে পারে না। এই গণতান্ত্রিক চর্চাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই। এবং একটা তুলনামূলক বিশ্লেষণে কি আসবেন? ধরেন যে
এরশাদের সময়ের যে ডাকসু, শেষের দিকে যে ডাকসু ইলেকশন হলো 90-এ, 90 এবং এর পরবর্তী যে ডাকসু, এই যে ক্যাম্পাসের পরিবেশ বলেন, মানসিকতার পরিবর্তন বলেন, জেনারেশনের পরিবর্তন বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তন বলে, কোনো পার্থক্য কি আপনার মনে হয় কিনা? না। আমরা মানে একটা জিনিস মানে ধরিয়ে দিই, সেটাই হচ্ছে যে সে সময় আমরা শুনতাম যে অস্ত্রের রাজনীতি প্রকাশ্য ছিল। মানে আমরা হয়তো ফরচুনেট, আমরা এটা দেখি নাই। আমাদের সময়ও কিন্তু ছাত্রলীগ এইরকম বা ছাত্রদল, মানে তাদের সময়ের যে রাজনীতি প্রেশারাইজ ছিল, আমাদের মানে সাধারণ শিক্ষার্থীদের তারা বাধ্য করতো মিছিলে যেতে, নাম লেখাতে, তারপরে গেস্ট রুম কালচার, সেখানে টর্চার করা হতো। কিন্তু অস্ত্রের ব্যবহারটা আমরা যেটা শুনেছি সেটা কিন্তু, আমি দেখেছি। সেটা আপনারা দেখেছেন, সেটা কি একটু আমরা আমরা তুলনামূলক? আমরা সেটা দেখেছি। কারণ তখন একটা ব্যাপার ছিল যে অস্ত্রের মাধ্যমে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করা একটা খুব মানে যারা রাজনীতি করতো তাদের জন্যে এটা খুবই একটা কমন ব্যাপার ছিল। কারণ তারা ওইটাকে ব্যবহার করতো যে ক্যাম্পাস দখল করতে পারবে অস্ত্রের মাধ্যমে, সেই আসলে ওখানে বিভিন্ন রকমের কি বলবো কিছু অপরাধের ঘটনা ঘটে। চাঁদাবাজির এই সমস্ত ব্যাপার আছে। এটা বলা হয় যে আশেপাশের যে মার্কেট সেখান থেকে টাকা পয়সা নেওয়ার ব্যাপার থাকে। আরেকটা ব্যাপার থাকে যে বিশ্ববিদ্যালয় উন্নয়ন কেন্দ্রিক যে বিভিন্ন কর্মকাণ্ড হয়, ধরেন একটা কোনো কিছু একটা কনস্ট্রাকশন হলো, সেখান থেকেও টাকা পয়সা নেওয়ার যে একটা ব্যাপার থাকে, সেটা হলো একটা মানে নিয়ন্ত্রণ সেটা সে সেই সময় ছিল। চাঁদাবাজির। অবশ্যই ছিল। সেটা সবসময় ছিল। এটা মানে ইভেন এটা আমরা জানি যে আওয়ামী লীগের সময় এটা ব্যাপকভাবে ছিল। এটা এককভাবে তখন এটা করেছে। কিন্তু ক্যাম্পাস নিয়ন্ত্রণে রাখার আরেকটা কারণ ছিল রাজনৈতিক। যে ক্যাম্পাস যার নিয়ন্ত্রণে থাকবে জাতীয় রাজনীতিতে তার একটা বড় প্রভাব থাকবে। যেটা শুরুতেই বলেছিলাম যে গণতান্ত্রিক আন্দোলন, যেকোনো ধরনের আন্দোলন বলেন, তার একটা কিন্তু সূতিকাগার যেটাকে আমরা বলি, এটা কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যা হয় বাকি বিশ্ববিদ্যালয় বা কলেজ বলেন সবাই এটা আসলে অনুসরণ করে। সো এইটাকে নিয়ন্ত্রণে রাখা সমস্ত রাজনৈতিক দল বা সরকার মনে করে খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে নির্বাচন যেটা এখন হবে, সেই নির্বাচনটা এটা খুব ভালো একটা ব্যাপার যে একটা নির্বাচন হচ্ছে, একটা গণতান্ত্রিক একটা চর্চা সেখানে শুরু হবে এবং আমরা দেখছি যে এখানে বিভিন্ন মানে প্যানেল এখন দাঁড়াচ্ছে, বিভিন্ন গ্রুপ দাঁড়াচ্ছে এবং ভাল লাগছে যে কিছু ইয়াং ছেলেমেয়ে তারা চিন্তাভাবনা করছে যে তারা তাদের কিন্তু ম্যানিফেস্টো দিচ্ছে। তারা রাইট। কি করতে চায়? ইশতেহার হ্যাঁ, দিচ্ছে। ইশতেহার দারুণ, দিচ্ছে। মানে ব্যাপারটা একটা উৎসব মুখর একটা উৎসব জায়গায় মুখর গেছে। এবং মানে একটা নির্বাচনের একটা আমেজ যেটা যে না আমি কিছু করতে চাই, তার জন্য আমার এই ইশতেহার। তো সেই জিনিসটা কিন্তু করছে। এই যে গণতান্ত্রিক চর্চাটা যদি হয় এবং সেখানে কিন্তু আসলে আপনি প্রকৃত শক্তি কার কতটা আছে, এটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। রাইট। তবে একটা বিষয় আমি ঠিক জানি না যে এখানে ঠিক আসলে কি হবে, সেটা হলো ছাত্রলীগ। ইন্টারেস্টিং ব্যাপার। একটা নিষিদ্ধ সংগঠন এখন এই মুহূর্তে। কিন্তু ছাত্রলীগের কি ওরকম একটা ব্যাপার আছে কিনা যে তারা থেকে মানে তারা না থেকেও আছে? এবং সেটা আসলে কি হবে? কারণ আমরা দেখেছি ৫ই অগাস্টের আগে ছাত্রলীগের সব জায়গায় ছাত্রলীগ। ওই যে আপনি দেয়ালের কথা বললেন। রাইট। হ্যাঁ, সেই দেয়ালও ছিল আসলে ছাত্রলীগের দখলে। তাহলে এরা কোথায়? আচ্ছা। কিছু না কিছু এখানে তো আছে। এখানে সো এখানে তাদের ভোট কোথায় যাবে আসলে? এখানে তাদের ভোটের বিষয়ে একটা জিনিস, একজনের ক্ষেত্রে একটা মানে বিতর্ক উঠে এসেছিল। জুলিয়াস সিজার তালুকদার, তিনি একজন ভিপি প্রার্থী এবং তিনি সাবেক ছাত্রলীগের কমিটিতে ছিলেন। তো তার ক্ষেত্রে একটা বিতর্ক আমরা দেখলাম। তো তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার মনোনয়নটা অবৈধ ঘোষণা করে নাই। তো একটা তো ভোট আসলে থাকেই বা থাকবেই, সেটা কিভাবে কি হয়, ভাগ সেটা হয়ে হলো যাবে, ব্যাপার এটা যে কোথায় পরিষ্কার। যাবে সেটা? এটা ভাগ হয়ে যাবে আসলে এটা বিশ্ববিদ্যালয়ে। কি ভাগ হবে নাকি না বিশেষ কোনো দিকে যাবে? অ- অ- সেটা অন- কিন্তু অ- একটা ইন্টারেস্টিং, নাকি তারা একেবারে ভোটই দেবে না। জানি না আমরা এখন পর্যন্ত না, যে কি অনেকগুলো হবে। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমার মনে হয় ভোট দিবে সবাই। ফ্যাক্টর কাজ করে কি, যে ধরেন আমি আপনাকে পছন্দ করি না, কিন্তু আপনার পাশের জন যিনি আছেন আপনার মতোই চেহারা কাছাকাছি, তাকে ঠিক আছে আমার ভোটটা আছে, আমি দিয়ে দিই। বিশ্ববিদ্যালয়ে এখন প্রায় কত ভোট হচ্ছে, প্রায় 40,000 সামথিং। এই 40,000-এর মধ্যে 20,000 হচ্ছে আবাসিক আর 20,000 হচ্ছে অনাবাসিক। এবং এই 40,000-এর মধ্যে অর্ধেক ভোট, 47% ভোট হচ্ছে মেয়েদের। যেটা বলা হয় যে এইটাই সম্ভবত আগে পার্থক্যটা পরিষ্কার করে দিবে। এবং মেয়েদের একটা বড় অংশই হলে থাকেন না, তারা অনাবাসিক থাকেন।
আবার হচ্ছে যে যারা অনাবাসিক থাকেন তারাও খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন দেখা যাক, ভালো লাগছে যে এইসব ছোট ছেলেরা তারা এখনো প্রচারণা যারা করছে ভেতর দিয়ে করছে, এখন আনুষ্ঠানিক প্রচারণা সেটা হয়তো শুরু হয়ে যাবে খুব শুরু শীঘ্রই, হয়ে মানে যাবে। এটা চূড়ান্ত হয়ে যাওয়ার পরেই আসলে এটা হয়ে যাবে। কিন্তু মানে এখন মানে আমার কাছে যেটা আপনি যে সমস্ত ফিগারগুলো বললেন যে মেয়েদের ভোট অথবা বিভিন্ন হলে যারা থাকে বা আরেকটা ইকুয়েশন আছে, আবাসিক জগন্নাথ হলের ভোট। জগন্নাথ হলের ভোট, সো সেগুলো কি হবে আমরা এখনো জানি না। কিন্তু যারা ভোটে দাঁড়িয়েছে তারা তো নিশ্চয়ই এটা চেষ্টা করবে এই সমস্ত ভোটগুলো তাদের পক্ষে নেয়ার জন্যে। আ সমস্যাটা একটা, সেটা হলো যে আমরা এখনো জানি না যে আসলে কার শক্তি কতটা আছে। যেটা বললাম যে সর্বশেষ ভোট হয়েছিল আরো অনেক প্রায় ৮ বছর আগে। হ্যাঁ? ৮ বছর আগে, যদি ৭-৮ বছর আগে। তো এর মধ্যে ধরেন ওই সময় যারা ভোট দিয়েছিল আমার ধারণা বেশিরভাগই হয়তো তারা এখন বেরিয়ে গেছে। তারা এখন আর স্টুডেন্ট নাই। সো নতুনেরা একেবারেই হয়তো তরুণ ইয়ে। তার ভিতরে আসলে একটা বড় ঘটনা ঘটে গেছে ৫ই অগাস্ট। গত জুলাই অগাস্টের যে আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল পরিবর্তন নিয়ে এসছে। এবং এই পরিবর্তন কোনো সন্দেহ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ ছাত্র, আপনি যাদেরকে বললেন যে এরা হলে থাকে না অথবা মানে খুব কম রাজনীতি সচেতন, এরকম নিশ্চয়ই কিছু আছে। হয়তো আমি শিওর যে তাদেরকেও আসলে এটা আলোড়িত করেছে। এখন তাদের ভোটটা আসলে কোন দিকে যাবে? তারা কিভাবে আসলে রিঅ্যাক্ট করবে এই ভোটের দিকে? তারা আসলে ভাববে কিনা যে আমি একটু নতুন ভাবে দেখি, নতুন কোনো, এবং ইন্টারেস্টিং কিছু ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এবারে। রাইট। আমরা এগুলো দেখছি। এবং সো ছাত্র শিবিরের প্যানেলে দেখলাম যে ওই জুলাইয়ের একজন চোখ হারানো একটা ছেলে আছে, এবং একটা আদিবাসী আদিবাসী হ্যাঁ, সেটা শিক্ষার্থীকে ছাত্রদলও তারা করেছে। করেছেন। আমি হ্যাঁ। দেখলাম যে একজন রাইট, আদিবাসী এবং আছে। ছাত্রদল একটা মেয়েকে যে নির্যাতনের শিকার হয়েছে তার সম্মানে তারা একজন ছেড়ে ক্যান্ডিডেট দিয়েছে। দেয়নি। রাইট। আবার দেখলাম যে একটা ছেলে জেন জি পরিচয় দিয়ে সে মোটামুটি একটা বেশ সিগারেট হাতে নিয়ে বেশ একটা বেশ একটা আলোড়ন তুলেছে আর কি। এবং সবাই বলা হচ্ছে যে সবাই হচ্ছে নির্বাচনে দাঁড়িয়েছে, সে একাই বসে আছে এবং সে যেন কেন নিজেকে একটা এক্স ফ্যাক্টরের মতো আসলে এখান থেকে নিয়ে আসছে। তো স্বাভাবিকভাবেই নো ওয়ান নোজ। আমাদের দেখতে হবে যে আসলে কি হয়। সো ওই কারণে মনে হচ্ছে যে আমরা ঠিক আসলে কিন্তু বুঝতে পারছি না যে কোন দিকে শেষ পর্যন্ত বাতাসটা যাবে। এটা কিন্তু বলা খুব কঠিন এখনো এই আমরা মুহূর্তে। আজকের আলোচনা আমার মনে হয় শেষ করি, লম্বা হয়ে যাচ্ছে। তো এইটা আসলে অনেক ক্ষেত্রে ইন্ডিকেশন আসে আসলে। অনেক কিছু আসলে আমরা বুঝতে পারবো যে আসলে বোঝা যাবে আগামী যে রাজনীতি কোন দিকে যাবে। রাইট। তো আজকে আমরা শেষ করে দিই, অন্য টপিক নিয়ে অন্য সময় আলোচনা হবে।